গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমরা চ্যাপ্টার 5টা স্টার্ট করব, যেটাতে আছে ফিজিক্যাল নিডস। আমরা পড়েছিলাম যে অ্যাকর্ডিং টু আব্রাহাম মাসলোস হায়ারার্কি অফ নিডসে ফিজিক্যাল নিডটা ছিল বেসিক নিড, যেটা আমাদের সার্ভাইভালের জন্য সিগনিফিক্যান্ট। তো এবার আমরা চলো দেখে নিই যে আমাদের বেসিক নিড বলতে আমরা কী কী বোঝাতে চাইছি। Need for personal hygiene, need for safe and comfortable environment, need for good posture, need for rest and sleep, need for proper clothing and best clothes, bed clothes, need for movement and exercises, need for oxygen, need for proper nutrition, need for regular body heat, need for elimination, need for maintain fluid and electrolyte balance, need for relief from pain and discomfort, need for medical therapy for cure of disease, need for communication, need for feeling of belongingness, and need for diversion and recreation, need for health education, and religious need. এতগুলো নিডের ভেতর আমাদের যেগুলো বেসিক নিড আমরা শুধু সেগুলো নিয়ে একটুখানি পড়াশুনো করব, বাকিগুলোও আমাদের জানতে হবে, কিন্তু এইগুলো সম্পর্কে আমরা অনেকটাই ডিটেলসে জানবো। ঠিক আছে, তাহলে কি কি তার ভেতর থেকে পড়ছে? হাইজিনিক নিড, ফিজিক্যাল কমফোর্টস, নিউট্রিশনাল নিডস, এলিমিনেশন নিড, অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সারসাইজেস, সেফটি নিডস, কমিউনিকেশন নিডস অ্যান্ড সাইকোলজিক্যাল নিডস। তাহলে ফার্স্ট আসি কমফোর্ট নিডে। ঠিক আছে, কমফোর্টটা কি? এটা হচ্ছে একটা স্টেট অফ ফ্রিডম ফ্রম পেন, ডিসকমফোর্ট, টেনশন, অ্যাংজাইটি। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে কমফোর্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন্টেন্ট অ্যান্ড এনজয়মেন্ট ইন ফিজিক্যাল আর মেন্টাল ওয়েলবিং অ্যান্ড ফ্রিডম ফ্রম পেন অর ট্রাভেল। ঠিক আছে, এছাড়া ডিসকমফোর্ট বলতে তাহলে কি বোঝাচ্ছে এটা একটু জেনে নিই। ডিসকমফোর্ট বলা হচ্ছে যে অ্যাজ ডিউ টু পেন অর ফিলিং অফ পেন অর এনি অ্যানোয়েন্স। ঠিক আছে, তাহলে এখানে ডেফিনেশন হিসেবে আমরা কি দিয়েছি যে কমফোর্ট ইজ এ সেন্স অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। ফিজিক্যাল কমফোর্টটা হচ্ছে তখনই অ্যাফেক্টেড হয় যখন কোনো ডার্টি লিনেন বা ওয়েট বেড বা ল্যাক অফ গুড বডি অ্যালাইনমেন্ট থাকে, তখন আর কি এই কমফোর্টটা হ্যাম্পার হয় বা অ্যাফেক্টেড হয়। তাহলে এই কমফোর্টটা পাওয়ার জন্যে বা পেশেন্টকে দেওয়ার জন্য আমাদের কিছু কিছু ডিভাইস থাকে, সেগুলোকে কি বলে? কমফোর্ট ডিভাইস। তাহলে কমফোর্ট ডিভাইসেস আর দ্য আর্টিকেলস হুইচ উড অ্যাড টু দ্য কমফোর্ট অফ দ্য পেশেন্ট হোয়েন ইউজড বাই রিলিভিং ডিসকমফোর্ট অ্যান্ড হেল্পিং টু মেনটেন কারেক্ট পশ্চার। তাহলে কি বুঝলাম? কমফোর্ট ডিভাইস হচ্ছে সেই সমস্ত আর্টিকেলস যেগুলো ইউজ করলে পেশেন্ট কমফোর্ট পায় এবং ডিসকমফোর্ট থেকে সে রিলিফ পায়, তার ফলে বডির যে কারেক্ট পশ্চার সেটাও কিন্তু পেশেন্ট মেনটেন করতে পারে। ঠিক আছে, তাহলে পেশেন্টকে কমফোর্ট দেওয়ার আমাদের পারপাসটা কী? ফার্স্ট, টু প্রমোট কমফোর্ট, তাকে কমফোর্ট দেওয়া আমাদের উদ্দেশ্য। নেক্সট, টু প্রিভেন্ট ডিসকমফোর্ট, সিম্পল জিনিস, টু অ্যালিভিয়েট ডিসকমফোর্ট, টু এনশিওর দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ রেস্ট, মানে পেশেন্টকে রেস্ট কনফার্ম করা, এনশিওর করা, টু অ্যাসিস্ট দ্য পেশেন্ট টু অবটেন অ্যান অ্যাডিকুয়েট স্লিপ টু মিট হিজ রিকোয়ারমেন্ট, মানে তার নিড অনুযায়ী যাতে তার ঘুমটা কমপ্লিট হয় সেটাও দেখা আমাদের কাজ বা কমফোর্টের উদ্দেশ্য। টু মেনটেন কারেক্ট পশ্চার যদি হয়, আমরা বলেছি যে ডিসকমফোর্টটা পেশেন্টের থেকে মানে সরে যাবে বা ডিসকমফোর্ট আমরা সরিয়ে দিয়ে কমফোর্ট দিতে পারবো। নেক্সট, কমফোর্টের কিছু থিওরি আছে, আমরা একটা থিওরি সম্পর্কে পড়ব। তার ভেতরে বলা হচ্ছে ফিজিক্যাল কিছু ওয়ার্ড আছে। ফিজিক্যাল বলতে বলা হচ্ছে পার্টেনিং টু বডিলি সেন্সেশন, হোমিওস্ট্যাটিক মেকানিজম, ইমিউন ফাংশন এক্সেট্রা। মানে ফিজিক্যাল বলতে বলা হচ্ছে যে বডির কিছু সেন্সেশন, হোমিওস্ট্যাটিক মেকানিজম তোমরা জানো, অ্যানাটমিতে পড়েছো, এখানে আমি আর ডিটেলসে গেলাম না।
অ্যান্ড ইমিউন ফাংশন বোঝানো হচ্ছে। নেক্সট সাইকো স্পিরিচুয়াল কমফোর্ট, এটাতে কি হচ্ছে, পার্টেনিং টু ইন্টারনাল অ্যাওয়ারনেস অফ সেলফ ইনক্লুডিং এস্টিম, আইডেন্টিটি, সেক্সুয়ালিটি, মিনিং ইন ওয়ান্স লাইফ অ্যান্ড ওয়ান্স আন্ডারস্টুড রিলেশনশিপ টু এ হায়ার অর্ডার অফ বিইং। মানে এখানে বলা হচ্ছে যে ইন্টারনাল অ্যাওয়ারনেস অফ সেলফ, মানে আমি তোমাকে যে পেশেন্টকে যে কমফোর্টটা দেওয়া হলো, যাতে সেটা সে ফিল করতে পারছে যে হ্যাঁ এই কমফোর্ট ডিভাইসের জন্যে আমার ডিসকমফোর্টটা চলে গেছে, আমি এখন কমফোর্ট ফিল করছি, এই ফিলিংসটার কথা বলা হচ্ছে। নেক্সট এনভায়রনমেন্টাল বলতে বলা হচ্ছে যে এক্সটার্নাল ব্যাকগ্রাউন্ড, মানে যে ভীষণ সাউন্ড হয় হসপিটালে ভর্তি হলে, ব্রাইট লাইট থাকে, কালার, ফার্নিচার, সাউন্ড এক্সেট্রা, টেম্পারেচার, এইগুলো বলা হচ্ছে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টার্স। আর সোশিও কালচারাল বলতে বোঝানো হচ্ছে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ফ্যামিলি, সোসাইটাল রিলেশনশিপ, মানে এখানে কি হচ্ছে যে একটা মানে সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকেই তো সবাই আসে না, বিভিন্ন সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে আসে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতেই পারে, তখন কি হয়, মানে কমফোর্টটা তখন প্রাইমারি আর হয় না, সেই ক্ষেত্রে এই সোশিও কালচারাল এফেক্টটা কিন্তু পড়ে। ঠিক আছে, তাহলে নেক্সট দেখে নিই। তাহলে যে আমরা কথাগুলো এতক্ষণ বললাম সেটা একটা থিওরির মধ্যে দিয়ে বোঝানো হয়েছে ছবিটাতে। দেখো, হেলথ কেয়ার নিডস অফ পেশেন্ট অর ফ্যামিলি, তাহলে বোঝা যাচ্ছে আমরা পেশেন্টের নিড আইডেন্টিফাই করেছি, এবং কমফোর্টিং ইন্টারভেনশন, আমরা কমফোর্ট ইন্টারভেনশনগুলো এবার ইউজ করব, এবং ইন্টারভেনিং ভ্যারিয়েবলস, মানে সাউন্ড, লাইট, যে ফ্যাক্টরগুলো পড়লাম সেই ভ্যারিয়েবলগুলো, যে ইনসিডেন্টগুলো ভ্যারি করে ম্যান টু ম্যান, সেগুলোকে বলা হয় ভ্যারিয়েবলস বা অ্যাট্রিবিউটস। ঠিক আছে, বা ক্যারেক্টারিস্টিক্স। এর ফলে কি হচ্ছে, এনহ্যান্স কমফোর্ট, মানে কমফোর্টটা তাহলে এগুলো আমি দেওয়ার ফলে কমফোর্টটা এনহ্যান্স হবে, তার ফলে পেশেন্ট হেলথ সিকিং বিহেভিয়ার শো করবে। তাহলে হেলথ সিকিং বিহেভিয়ার মানে যে সে বলবে, এক্সপ্রেস করবে যে ইন্টারনাল বিহেভিয়ার, হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, বা পিসফুল ডেথ, বা এক্সটার্নাল বিহেভিয়ার, তুমি দেখেও বুঝতে পারবে যে হ্যাঁ এগুলোতে পেশেন্টটা কমফোর্ট ফিল করছে। এগুলো গেল যেমন, তেমনি ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটিও কিছু থাকে, সেটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আর একটা হচ্ছে বেস্ট পলিসি। হসপিটালেরও কিছু পলিসি থাকে আর কিছু প্র্যাকটিসও থাকে, সেগুলোর ফলেও কিন্তু পেশেন্টের হেলথ সিকিং বিহেভিয়ার দেখা যায়। দেখো এইখানে এই তিনটেতেই কিন্তু আমরা উভমুখী অ্যারো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো টু ওয়ে ডিরেকশনেই কাজ করে। ঠিক আছে, নেক্সট প্রপোজিশনস অফ কমফোর্ট থিওরি, মানে হচ্ছে যে এক্ষেত্রে নার্স আইডেন্টিফাই করে যে পেশেন্ট এবং ফ্যামিলি মেম্বারের জন্যে কী কী কমফোর্ট নিড আছে, আইডেন্টিফাই করলো। নেক্সট ইন্টারভেনশন জন্য যে কীভাবে তাহলে এবার আমি তাদের নিডটা ফুলফিল করতে পারি, নার্স তারপরে কি করে, একটা ডিজাইন করে যে এভাবে আমি তার নিডটা বা কমফোর্টটা এনহ্যান্স করতে পারি। ঠিক আছে, নেক্সট ইন্টারভেনিং ভ্যারিয়েবলস আর কনসিডার্ড হোয়েন ডিজাইনিং ইন ইন্টারভেনশনস, মানে এই যে এফেক্টিভ ওয়েতে ইন্টারভেনশনটা দেওয়া সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। আমরা ওই যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আগের স্লাইডটাতে পড়লাম, সেটার কথাই এখানে বলা হয়েছে। নেক্সট এখানে বোধহয় স্লাইডটা একটু ডিস্টার্ব করছে, আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু ফলো করে নাও, ওই স্লাইডটা কিছু প্রবলেম হয়েছে। তো নেক্সট হচ্ছে, যখন আমি ইন্টারভেনশনটা ডেলিভার করব, তখন দেখব পেশেন্টের কমফোর্টটা অ্যাটেন্ড করতে পারছে, আর কমফোর্ট মেকানিজম যেগুলো ছিল বা মেজার্স ছিল সেগুলো কিন্তু সে অ্যাকসেপ্ট করছে। নেক্সট, পেশেন্ট অ্যান্ড নার্স এগ্রিজ অন ডিজায়ারেবল অ্যান্ড রিয়েলিস্টিক হেলথ সিকিং বিহেভিয়ার, তাহলে কি পেশেন্ট যেমন সে হেলথ সিকিং বিহেভিয়ার করলো, তেমনি নার্সও কিন্তু তার ডিজায়ারেবল গোলটা পাবে। ইফ কমফোর্ট ইজ
অ্যাচিভ, যদি কমফোর্ট অ্যাচিভ করতে পারে তাহলে কিন্তু পেশেন্ট যেমন স্যাটিসফাইড হবে তেমনি নার্স কিন্তু তার গোলে রিচ করতে পারবে। নেক্সট আছে when patients and family members are given comfort care and engage in health seeking behavior, they are more satisfied. When patients and families and nurses are satisfied with healthcare in an institution, public acknowledgement about that institution contribution to healthcare will help the institution remain viable and flourish. মানে যখনই দেখবে পেশেন্ট বা ক্লায়েন্ট এবং হেলথ কেয়ার প্রফেশনাল স্যাটিসফাইড উইথ দ্য হেলথ কেয়ার সেটিং, তখনই কিন্তু সেই ইনস্টিটিউশনের একটা ভীষণ মানে ফ্লারিশ বা ভীষণ একটা গুডউইল চলে আসে, সেটার কথাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবার আসি কমফোর্ট। তাহলে কমফোর্টটা কী? কমফোর্টের যে আমরা বুঝলাম যে এটা একটা ফ্রিডম ফ্রম পেইন, ডিসকমফোর্ট, টেনশন, অ্যাংজাইটি, এটা একটা স্টেট। তাহলে এই স্টেটটা কোন কোন ফ্যাক্টরের জন্য প্রমোট করা যেতে পারে? কমফোর্টটা বাড়িয়ে দিতে পারি বা কমে যেতে পারে কোন কোন কারণে? তাহলে ফ্যাক্টরস প্রমোটিং কমফোর্টস, কোন কোন ফ্যাক্টর কমফোর্টকে প্রমোট করছে? দুটো ভাগে মেনলি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোভাইডিং কেয়ার ফর দ্য ইমিডিয়েট নিডস অফ দ্য পেশেন্ট, আর একটা হচ্ছে ইউজ অফ মেকানিক্যাল ডিভাইসেস মানে কমফোর্ট ডিভাইসেস। তাহলে প্রোভাইডিং কেয়ার ফর দ্য ইমিডিয়েট নিডসের মধ্যে কী কী আসছে? আইডেন্টিফাই অফ দ্য নার্সিং প্রবলেমস। তাহলে তুমি আইডেন্টিফাই করলে পেশেন্টের এই প্রবলেম হয়েছে, যেমন একটা প্রবলেম বললাম ওয়েট লিনেন, ঠিক আছে, তাহলে ইমিডিয়েটলি সেটা আমাকে চেঞ্জ করতে হবে। নেক্সট 2 নম্বর ডেইলি কেয়ার, মানে ডেইলি কেয়ারের মধ্যে কী কী পড়ছে? যে আমি রোজ যে কেয়ারটা দিই, যেটা বেসিক নিড, সেটা আমাকে কমফোর্ট দেবে। ঠিক আছে, তার মধ্যে কী কী পড়ছে? যেমন মর্নিং কেয়ার, ইভিনিং কেয়ার এবং বেড টাইম কেয়ার। তাহলে মর্নিং কেয়ারের মধ্যে কী কী পড়ে? জাস্ট রুটিন কাজ, বেড মেকিং, মাউথ কেয়ার, বাথ, হেয়ার কেয়ার, ক্লিনলিনেস অফ হোল ইউনিট। ঠিক আছে, নেক্সট ইভিনিং কেয়ার, তার ভেতর কী পড়ছে? মাউথ কেয়ার পড়তে পারে, ব্যাক কেয়ার, বেড মেকিং, মানে বেড মেকিং তো এটা হবে না, বেড রিমেকিং, আর ফুড নিতে তুমি হেল্প করতে পারো, এক্সেট্রা। আর বেড টাইম কেয়ার, বেড টাইম কেয়ার বলতে যে নাইটে যে ডিনার সেটা নিতে হেল্প করতে পারো, স্লিপে যাওয়ার আগে ফুড সার্ভ করা, ইউরিনাল বেড প্যান অফার করা, কোনো যদি স্পেশাল ইনস্ট্রাকশন থাকে বেড টাইমের আগে বা বেড টাইমে সেটা ফলো করা, ব্রাইট লাইট যদি থাকে তাহলে তখন লাইট অফ করা, আর যতটা সম্ভব সাইলেন্স বা সাউন্ডলেস এনভায়রনমেন্ট প্রোভাইড করা, এগুলো মোটামুটি বেড টাইম কেয়ার। তাহলে বোঝা গেল ইমিডিয়েট নিডসের মধ্যে এগুলো কিন্তু পড়ছে। এবার আসছি যেটা, সেটা হচ্ছে তাহলে এই যে কমফোর্টটা ইনহিবিট করবে কোন কোন ফ্যাক্টরস, যেগুলোর ফলে পেশেন্টের কমফোর্টটা ডিস্টার্বড হতে পারে, সেগুলো কি কি? পেইন মানে ব্যথা, আনটাইডি সয়েলড রিঙ্কেলড বেড, আশা করি বুঝতে পারছো মানেগুলো কি? রেস্ট্রিক্টেড মুভমেন্ট ডিউ টু ইলনেস, শারীরিক অসুস্থতার জন্য সে মুভ করতে পারছে না। ল্যাক অফ এক্সারসাইজ, তাহলে যত আমি এক্সারসাইজ না করব বডি মুভমেন্ট কম হবে এবং পেন হতে পারে, ফ্লেক্সিবিলিটি হারিয়ে যেতে পারে। নেক্সট আনকমফোর্টেবল পজিশন, এমনভাবে হয়তো পেশেন্ট শুয়ে আছে একটা বেডে হয়তো 3 জন, তাহলে সে নিশ্চয়ই মানে কমফোর্টেবলি শুতে পারবে না বা বসতে পারবে না, পজিশন মেনটেন করতে পারবে না। সেক্ষেত্রে ফিলিং ইনসিকিওর, অবশ্যই তখন আমরা কমফোর্টের কথা ভাবি না, যেমন তোমরা যখন একটা নতুন জায়গায় যাবে তখন অবশ্যই একটা ইনসিকিউরিটি ফিল করবে, তখন তো কমফোর্টের কথাটা মাথায় আসে না। নেক্সট ইনডাইজেশন, ইরেগুলার বাউল মুভমেন্ট, সেটাও কিন্তু কমফোর্টটাকে ইনহিবিট করে। নেক্সট টু মাচ ব্রাইট লাইট, এটা জানো যে খুব বেশি আলো হলে আমরা ঘুমোতে পারি না। নয়েজ, ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি ডিউ টু ইলনেস অর এনি আদার রিজন, মানে যে কোনো কারণে হয়তো ভয় পাচ্ছে, 2 দিন পরে হয়তো তার অপারেশন আছে সেটা হতে পারে, বা অনেক এক্সপেন্সিভ প্রসিডিওর হয়ে যাচ্ছে যার জন্য তার মানে ইকোনমিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড, হয়তো সেরকম সাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়, সেজন্য তার টেনশন হচ্ছে, এটা হতে পারে। নেক্সট চেঞ্জ অফ ডেইলি রুটিন ডিউ টু ইলনেস, শরীর খারাপের জন্য হয়তো তার ডেইলি রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, তাহলেও কিন্তু কমফোর্টটা ইনহিবিট করবে।
টেম্পারেচার এক্সট্রিমস, দেখা গেল গরমকালে তার মাথার উপরে ফ্যানটা নেই, সেজন্য গরমের জন্য তার রাতে ঘুম হয়নি। তাহলে মোটামুটি ওগুলো গেল আমাদের ইনহিবিটিং ফ্যাক্টরস, যেটা কিনা কমফোর্টকে অ্যাফেক্ট করছে। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কমফোর্ট ডিভাইসেস। তাহলে ফার্স্ট কি পড়ছি, তাহলে ফার্স্ট আসছে কমফোর্ট ডিভাইসের মধ্যে পিলোস। পিলো কি মানে বালিশ, ঠিক আছে, যেটা কিনা আমরা মেনলি বডির কারেক্ট পশ্চার বা অ্যালাইনমেন্ট মেনটেন করার জন্য ইউজ করি। আর কোথায় কোথায় আমরা পিলোটা ইউজ করব, যেমন মাথার নিচে, হাতের নিচে, পায়ের নিচে বা অ্যাবডোমেনের সাইডে, এরকম জায়গায় আমরা পিলো ইউজ করতে পারি। এছাড়া কি কারেক্ট পজিশনিংয়ের জন্যও আমাদের অনেক সময় পিলো ইউজ করা হয়। সাপোর্ট পেশেন্টস ব্যাক অ্যাট অ্যান অ্যাঙ্গেল সো দ্যাট হি মে মেনটেন আ সিটিং পজিশন। দেখবে অনেক পেশেন্ট সোজা করে বসানোর জন্য আমরা ব্যাকে পিলো দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। নেক্সট কি, সাপোর্ট ক্যান বি অ্যাডজাস্টেড টু ডিজায়ারেবল অ্যাঙ্গেল উইথ এক্সট্রা পিলোস। তাহলে কি, আমি হয়তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে চাইছি না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে চাইছি, সেক্ষেত্রেও কিন্তু আমি পিলো দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি। নেক্সট, আর্মস অফ পেশেন্টস আর ওয়েল সাপোর্টেড, ইউজ ফর পেশেন্ট সাফারিং উইথ কার্ডিয়াক অ্যান্ড পালমোনারি ডিস্ট্রেস। তাহলে যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কার্ডিয়াক এবং পালমোনারি ডিস্ট্রেস হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাদের হাতকে সাপোর্ট দেওয়ার জন্য পিলো ইউজ করতে পারি। নেক্সট, পিলো আমাদের কি হয়, এক্সট্রা যদি ইউজ করি তাহলে কমফোর্টেবল পজিশনে বসাতে পারবো পেশেন্টকে, এবং বিভিন্ন বডি পার্টসকেও আমরা তাদের সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, তাহলে পিলোর পারপাস আশা করি বুঝে গেছো। টু মেনটেন প্রপার বডি অ্যালাইনমেন্ট, টু সাপোর্ট বডি পার্টস ইন গুড অ্যালাইনমেন্ট, হেল্প টু রিডিউস প্রেশার, ইট ক্যান বি ফোল্ডেড, রোল্ড অর টাকড ফার্মলি against the body to maintain position। দেখবে পাতলা পাতলা পিলোগুলোও আমরা কিন্তু বডির কাছে মোটামুটি টাক করে দিই, মানে গুজে দিই, যাতে তার বডি পশ্চার মেনটেন করতে সুবিধা হয়। আর ইট ইজ ইউজ টু সাপোর্ট হেড, নেক, আর্মস, লেগস অ্যান্ড পার্টস অফ দ্য ব্যাক। তাহলে এই হলো আমাদের পিলো। ঠিক আছে, এটাকে আমরা পিলো বলছি হসপিটালে। নেক্সট, ব্যাক রেস্ট, মানে ব্যাকটা যেখানে রেস্ট করবে। ঠিক আছে, আশা করি তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো যে ব্যাক রেস্ট বলতে আমি কি বোঝাতে চাইছি। এটা একটা মেকানিক্যাল ডিভাইস যেটা কিনা আমাদের সিটিং পজিশনকে মেনটেন করতে হেল্প করে। এর ফলে কি হয় যে আমি পেশেন্টকে সিটিং পজিশনে অ্যাঙ্গেল ওয়াইজ আমি সেই পজিশনটা মেনটেন করতে পারি। তাহলে এর পারপাস কি, টু সাপোর্ট ব্যাক। তোমরা কিন্তু এগুলো ওয়ার্ডে দেখতে পাবে, অতএব তোমাদের এগুলো জানতেই হবে, ওয়ার্ডে এই টার্মগুলো তোমাদের জানতেই হবে। ঠিক আছে, টু ফেসিলিটেট ইজি ব্রিদিং, মানে দেখবে পজিশনের উপর ডিপেন্ড করেও কিন্তু পেশেন্টরা সুন্দর করে ব্রিথ নিতে পারে, ব্রিদিংয়ে তাদের আমরা ফেসিলিটেট করতে পারি। সহজে বলবে যে আমার এইভাবে বসিয়ে দিন সিস্টার, আমার শ্বাসকষ্টটা একটু কম হবে, এবং তুমিও বুঝতে পারবে যে কিভাবে বসালে তার শ্বাসকষ্ট কমছে। ঠিক আছে, এছাড়া কি স্পেশালি হার্ট পেশেন্ট বা অ্যাজমা পেশেন্ট, মানে পালমোনারি ডিজিজেস আছে এরকম, বা পোস্ট অপারেটিভ পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই ব্যাক রেস্টটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আগেরটা যে ছবিটা দেখলে ওটা সিঙ্গেল একটা ব্যাক রেস্ট ছিল, যেটা ট্রান্সফারেবল, একটা বেড থেকে আরেকটা বেডে নিয়ে যাওয়া যায়। কিন্তু এই বেডগুলো দেখো, এটা বেডের সঙ্গে অ্যাটাচ থাকে। ঠিক আছে, তাহলে কি এদিক ওদিক সরাতে হবে না, তুমি যে বেডে এই প্রপটা করা যায় বা ব্যাক রেস্ট আছে সেই বেডেও কিন্তু তুমি প্রথম থেকেই দিয়ে দিতে পারো পেশেন্টকে। তবে এক্ষেত্রে কী হয়, তুমি যে পেশেন্টকে দিলে দেখা গেল সে পেশেন্টের ব্যাক রেস্টের দরকার নেই, তাহলে যার সত্যিকারের দরকার ছিল তখন দেখা গেল সে পাচ্ছে না, পেশেন্টকে সরাতে হচ্ছে। সেই জন্যে ট্রান্সফারেবল ব্যাক রেস্টগুলোও ওয়ার্ডে পাওয়া যায়, এই বেডটাও পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট, বেড ক্রেডেল, মানে বেডটাকে বেডের উপর এই ক্রেডেলটা রাখা হয়। তাহলে এবার দেখি এটাতে কি আছে। ইট ইজ এ ফ্রেম used to hold the bed linen from touching the patient। ঠিক আছে, মানে বেড লিনেন যেটা আছে সেই লিনেনটা যাতে পেশেন্টকে টাচ না করতে পারে। তাহলে উদ্দেশ্যটা কি থাকবে, যাতে লিনেনের যে ওয়েট সেটা যেন পেশেন্টকে
ডিসকমফোর্ট না দেয়। তাহলে কোন কোন ক্ষেত্রে সেটা আমরা ইউজ করতে পারি? বেড ক্রেডেল সমস্ত পেশেন্টের জন্য তো লাগবে না, যেমন ধরো বার্ন পেশেন্ট, স্কিন ইনফেকশন পেশেন্ট, এরকম ক্ষেত্রে আমাদের তখন বেড ক্রেডেল লাগে। সেই ইউনিটেই তুমি দেখতে পাবে, নর্মাল যে কোনো ওয়ার্ডে তুমি এই বেড ক্রেডেল দেখতে পাবে না, ঠিক আছে? এছাড়া কি ইউজ টু অ্যালাউ এয়ার টু সার্কুলেট অ্যারাউন্ড লোয়ার লিম্স, তাহলে কি লোয়ার লিম্সের পাশ থেকে এয়ারটাও সার্কুলেট হতে পারবে, ঠিক আছে? ক্রেডেল ইজ অফেন এ সেমি সার্কুলার ফ্রেম অফ মেটাল, মানে সবসময় এটা একটা সেমি সার্কুলার ফ্রেম দিয়েই তৈরি হয় এবং এটা মেটালের তৈরি। এটা অনেক সময় মানে সেই সিচুয়েশন ওয়াইজ কখনো কাঠ বা বাঁশের তৈরিও হতে পারে, সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার শেপটা আর কি মেনটেন করা হয়, ঠিক আছে? আর কি আর there was a very widely in size and in material, wooden, metal or electronic হতে পারে। bed cradle supports and takes off the weight of top bedding, মানে বুঝতেই পারলে যে টপ শিট যেটা বা পেশেন্টের গায়ের উপর যে ব্ল্যাঙ্কেট বা শিটটা দেওয়া হয় সেটার যে ওয়েট, সেটার থেকে পেশেন্টকে সেভ করা যায় যাতে তার কোনো পেন না হয় বা টাচ না করে। তাহলে পারপাসটা কি বুঝেই গেলাম, যে টু প্রিভেন্ট দ্য টপ ক্লথ ইফ কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য পেশেন্ট, স্পেশালি বার্ন পেশেন্ট। তাহলে আগেই বললাম এক্সাম্পল। নেক্সট, টু অ্যাপ্লাই হেড ইন কেস অফ ড্রাইং প্লাস্টার কাস্ট। প্লাস্টার কাস্ট মানে হচ্ছে যখন আমাদের কোনো ফ্র্যাকচার হলে বডি অ্যালাইনমেন্ট মেনটেন করার জন্য যে কাস্টিংটা ইউজ করা হয় তাকে বলা হচ্ছে। তাহলে সেটা যেহেতু ওয়েট আছে তখন কি শীট চাপালে বেডশিটটা ভিজে যাবে, সেই জন্য যাতে শীটটা নষ্ট না হয় তখনও কিন্তু ক্রেডেলটা দিয়ে অন্তত তাকে টেম্পারেচারটা মেনটেন করা হয়। আর কি ইলেকট্রনিক বেড ক্রেডেল অনেক সময় ইউজ করা হয় পেশেন্টের যাতে ঠান্ডার জন্য শক কন্ডিশনে না যায় এবং ওয়ার্মথ রাখা যায় সেজন্য ইউজ করা হয়। তাহলে এবার আমরা ছবিটা দেখে নিই। দেখো জাস্ট এরকম, যে ওপর থেকে একটা শীট যদি থাকেও পেশেন্টে কিন্তু এয়ারটা যেমন সার্কুলেট করছে লোয়ার লিম্সে, তেমনি পেশেন্টটাকে টাচও করছে না, ইনফেকশন হওয়ারও কোনো চান্স থাকছে না, ঠিক আছে? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্ডিয়াক টেবল। তোমরা এটা ওয়ার্ডে দেখবে, ম্যাক্সিমাম এটা থাকে কার্ডিয়াক ইউনিটে, আইসিইউ, এইচডিইউ, যে কোনো ইন্টেন্সিভ ইউনিটে সাধারণত দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কার্ডিয়াক টেবল হচ্ছে যেখানে পেশেন্টকে সিটিং পজিশন আমাদের মেনটেন করতে হচ্ছে। ব্যাক রেস্ট ছিল আমাদের ব্যাকটাকে রেস্ট দেওয়ার জন্য, কিন্তু কার্ডিয়াক টেবলটা হচ্ছে পেশেন্ট কিন্তু যেমন ফাউলাস পজিশন তুমি মেনটেন করতে পারবে, তেমনি সামনের দিকে ঝুঁকে বসার ক্ষেত্রে তখন আমাদের কিন্তু কার্ডিয়াক টেবলটা দরকার। এক্ষেত্রে পেশেন্ট লিন ফরওয়ার্ড হয়ে বসতে পারে এবং পিলো নিয়ে রেস্ট করতে পারে। সেখানে কিছু যদি তুমি শুধু মেটাল বা কোনো উডেন ফর্ম থাকে বলে তার উপরে পেশেন্ট ফুড মানে লাঞ্চ বা ডিনার করতে পারে, খাবার খেতে পারে, সোজা কথা। এছাড়া কার্ডিয়াক কন্ডিশনে পেশেন্ট রেসপিরেশন নিতে প্রবলেম হয় বলে সেক্ষেত্রেও কিন্তু যাদের অ্যাক্সেসরি মাসেল ইউজ হয় সেক্ষেত্রে পেশেন্ট ফেটিক হয়ে পড়ে। তাদের এই ফেটিকটা প্রিভেন্ট করার জন্য কিন্তু অনেক সময় আমরা কার্ডিয়াক টেবলটা ইউজ করি, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা কি দেখলাম, যে আমরা কার্ডিয়াক টেবলটা ইউজ করব যারা কিনা বালিশের সাহায্যে সামনের দিকে একটু ঝুঁকে বসে রেস্ট নিতে পারবে, আর কি কোনো কিছু লিখতে চাইছে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টেবিলটা ইউজ করতে পারি। আর ফুড সার্ভ করার ক্ষেত্রে বা তার ডেলি অ্যাক্টিভিটিস করার জন্যও কিন্তু আমরা কার্ডিয়াক টেবিলটা ইউজ করতে পারি। দেখো টেবিলটা কেমন, একটা সাইডটা ফিক্স থাকে এবং যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেটা আমরা রোটেট করে তার বেডের হাইট অনুযায়ী পেশেন্টের কাছে সেটা উঁচু বা নিচু মানে সাইজ অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? এটাকে বলে কার্ডিয়াক টেবল। নেক্সট, বেডবোর্ডস মানে কি হচ্ছে, boards are usually made of woods and are placed under the mattress to provide support chair bed। মানে বেডবোর্ডস হচ্ছে যে একটা এমন বোর্ড যেটা বেডের নিচে মানে ম্যাট্রেসের উপরে বা ম্যাট্রেসের নিচে প্লেস করা হয়। ম্যাট্রেসের উপরে করলে কি হবে, তার উপরে শিট থাকছে, টপ শিট থাকছে,
ম্যাকিনটস থাকবে, ড্র শিট থাকবে, তাহলে কি পেশেন্টের যেমন কমফোর্টটাও আসবে। তেমনি অনেক ক্ষেত্রে হয় পেশেন্টকে সিটিং পজিশনে রাখতে গেলে, স্ট্রেট পজিশনে রাখতে গেলে, বডি অ্যালাইনমেন্ট মেনটেন করতে গেলে এই বোর্ডগুলো আমাদের দরকার। সেক্ষেত্রে আমরা বেড বোর্ড ইউজ করছি। দেখো এই বেডটা দেখো কিছু কিছু জায়গা স্ট্রেট আছে এবং কিছু কিছু জায়গা ব্রেক করা আছে। তাহলে কি আমার যে পোর্শনটা আমার স্ট্রেট করা দরকার সেই জায়গাটা কিন্তু স্ট্রেট আছে, আমি সেই জায়গাটা শুধুমাত্র ইউজ করতে পারি। দেখা গেল আমার পায়ের কাছে বোর্ডটা দরকার, তাহলে পায়ের জায়গাটা আমি স্ট্রেট রাখলাম, বাকি জায়গাগুলো আমার ফোল্ডেড আছে, অসুবিধা নেই, আমি ইউজ করতে পারবো। ঠিক আছে। নেক্সট, নি রেস্ট মানে কি? নি রেস্ট হচ্ছে একটা তুমি পিলো দিয়ে ইউজ করতে পারো, বা এই নি রেস্টের ফলে কি হয়, পেশেন্ট রিল্যাক্স ফিল করে, পেন কমে যায়, মাসেল যে মাসগুলো হয়তো কখনো পেন করে, যে অপারেশনের জন্য ব্যথা হয়েছে, বিলো দ্য নি তার পেন হচ্ছে, সেই নি রেস্টের জন্যে কিন্তু তার পেন অনেকটা কমে যায়। সেম দেখো আগেরবারেও আমরা যে ছবিটা দেখলাম এটাও কিন্তু সেম। এই যে ফোল্ডটা হচ্ছে জাস্ট লেগের নি থেকে, ঠিক আছে। নিটা যখনই একটু তুমি রোটেট করে উঁচু করে দেবে, দেখবে পার দিকটা উঁচু হলো, নি সাইড থেকে উঁচু হবে এবং পাটায় আরাম লাগবে। সেই জন্যেই এটা নি রেস্টও একটা কমফোর্ট ডিভাইস। ঠিক আছে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে ফুট রেস্ট বা ফুট বোর্ড হচ্ছে একটা ডিভাইস যেটা কিনা পায়ের শেষের দিকে, পেশেন্টের একদম এন্ড অফ দ্য বেডে এই ফুট রেস্টটা থাকে। সেটা কাঠের হয় সাধারণত, আর এখনকার দিনে যে নতুন নতুন বেডগুলো পাওয়া যাচ্ছে তাতেও কিন্তু ফুট রেস্ট লাগানো মোটামুটি থাকে। এটা সবসময় এটা কাঠেরও হতে পারে, প্লাস্টিকের হতে পারে, হেভি ক্যানভাসের হতে পারে। ঠিক আছে। ছবিটা দেখলে আরও বুঝতে পারবে। এর পারপাস কি? নর্মাল পজিশন, ফুটের যে নর্মাল পজিশন মানে অ্যালাইনমেন্ট সেটা মেনটেন করা, পেশেন্টকে কমফোর্ট দেওয়া, আর মেনলি আনকনশিয়াস পেশেন্টের ক্ষেত্রে বা কোনো ডিজিজ কন্ডিশনে ফুট ড্রপটা প্রিভেন্ট করতে ফুট রেস্ট বা ফুটবোর্ড ইউজ করা হয়। দেখো দুটোর মধ্যে কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না। একটা হচ্ছে ফুটবোর্ড, যেটা দেখো পায়ের অ্যালাইনমেন্টটা মেনটেন করছে, আরেকটা হচ্ছে বেড ক্রেডেল, যেটা তোমরা আগেও ছবিটা দেখেছো। ওই জন্য দুটো একই সাথে দেওয়া হলো যাতে তোমরা বুঝতে পারো দুটোর মধ্যে ডিফারেন্সটা কী। ঠিক আছে। একটা হচ্ছে লেফট সাইডে ফুটবোর্ড আর হচ্ছে বেড ক্রেডেল, যেটা কিনা লিনেন বা পিলোর এক্সট্রা ওয়েটটা থেকে পেশেন্টকে সেভ করছে। নেক্সট, ট্রেপিস বার হচ্ছে একটা ওভারহেড ফ্রেম, মানে বেডের উপরে মাথার দিকে একটা ফ্রেম করা থাকে, এক্সটেন্ড করা থাকে ফ্রেমটা। সেই ফ্রেমটা ধরে পেশেন্ট কিন্তু উঠতে পারে, বসতে পারে। যেমন ধরো লোয়ার অ্যাবসে বা লোয়ার পোর্শনে পেশেন্টের কোনো অপারেশন হয়েছে বা কোনো ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে পেশেন্ট হয়তো একা একা উঠতে পারছে না, তখন যদি তুমি তাকে ট্রেপিস বার দাও হেল্প করতে, তাহলে কিন্তু সে নিজে পার্সোনালি উঠতে পারবে, নিজের কিছু কাজ অন্তত সে একা একা করতে পারবে। দেখো ছবিটা, মাথার দিকটা থেকে ট্রেপিস বারটা হ্যাং করে আছে, তো পেশেন্ট কিন্তু সেটা ধরে বডি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারে, পেশেন্ট উঠে বসতে পারে, পেশেন্ট সাইড টার্নও করতে পারবে। ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে ট্রেপিস বার। সাধারণত এগুলো অর্থোপেডিক ইউনিটে দেখতে পাবে। নেক্সট, ফ্র্যাকচার বোর্ড হচ্ছে একটা সাপোর্ট। দেখো পায়ের নিচে, মানে বা পায়ের নিচে একটা কাঠের মতো বোর্ড আছে সাপোর্ট দেওয়ার জন্য। তার ফলে কি বডি অ্যালাইনমেন্ট যেমন মেনটেন হচ্ছে, তেমনি এইটা রিজিড থাকার ফলে পেশেন্টের অ্যালাইনমেন্ট কিন্তু গুড হবে। এবং সাধারণত এটা উড, ক্যানভাস বা কোনো হার্ড কনস্ট্রাকশন দিয়েই এই বেডটা তৈরি করা হয়। এটা বেডের ক্ষেত্রেও হতে পারে, বা এখানে হুইল চেয়ারের ছবিটা তোমাদের দেখানো হয়েছে, এটা কিন্তু বেডেও ইউজ করা হয়। ঠিক আছে। ব্যালকন ফ্রেম হচ্ছে, তোমরা ওয়ার্ডে দেখতে পাবে, সেটা হচ্ছে একটা উড বা মেটালের জিনিস, সেটা দিয়ে লেন্থ ওয়াইজ তৈরি করা থাকে। বেডে দেখবে কিছু কিছু বেডে এই ব্যালকন ফ্রেমগুলো ফিক্স করা থাকে, যার ফলে এর সঙ্গেই ট্রেপিস বার অ্যাটাচড করা থাকে, যার ফলে পেশেন্ট নিজেই উঠতে পারে, টার্ন করতে পারে, বা তুমি হয়তো বললে যে মানে হিপ পোর্শনটা তাকে
ওঠাতে হবে, সেক্ষেত্রে কিন্তু সে তোমাকে হেল্প করতে পারবে। এটাকে বলে বালকান ফ্রেম। নেক্সট, ট্রকেন্টার বোর্ড। দেখো ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমরা অর্থোপেডিক বেডের জিনিসপত্র আমরা বা ওয়ার্ডের জিনিসপত্র আমরা দেখছি, ঠিক আছে, ওয়ার্ডের আর্টিকেলস। তাহলে ট্রকেন্টার বোর্ড হচ্ছে, ছবিটা দেখো, এক্ষেত্রে কিছু রোল করা হয়, কটন রোল বা কোনো হার্ডশিট করে সেটা আর কি পেশেন্টের সুপাইন পজিশনে তার কোমরের নিচ থেকে লেন্থ ওয়াইজ ফোল্ড করে ঢুকিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, এই কোমরের মাঝ মানে মিড হিপ থেকে পপ্লিটিয়াল স্পেস, মানে পেশেন্টের জাস্ট পপ্লিটিয়াল স্পেসের লোয়ার বর্ডার পর্যন্ত এটা এক্সটেন্ড করা থাকে। তাতে আমাদের দুটো লাভ হয়। একটা কি, যেমন বাটাক কাভার করতে পারছো, তেমনি পেশেন্টকে তুমি রোল করতে পারবে, নিউট্রাল পজিশনে রাখতে পারবে। আবার পেশেন্টকে যদি কখনো বেড থেকে সরে দেখলে নিচের দিকে চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টটাকেও তুমি ওপরে মানে তার পজিশন মেনটেন করার জন্য পেশেন্টকে লিফট করতেও হেল্প হবে। তেমনি বেড থেকে ট্রলিতে বা স্ট্রেচারে তুলতেও কিন্তু এই ট্রকেন্টার বোর্ডের সাহায্যে খুব ইজিলি তোলা যায়, ঠিক আছে। ব্র্যাডফোর্ড ফ্রেম, দেখো ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে একটা ক্যানভাস স্ট্রেচার। এখানে পার্টে পার্টে মানে 3টে পার্টে মোটামুটি ভাগ করা থাকে। যে পার্টটা তোমার দরকার যখন, সেই পার্টটা তুমি ইউজ করতে পারবে। যেমন ধরো লোয়ার পোর্শন, মিড পোর্শনে একটা পার্ট আছে যেটা তুমি সরিয়ে যদি নাও তাহলে তুমি বেড প্যান ইজিলি দিতে পারবে। বা যে সমস্ত পেশেন্টের মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, তাহলে বডির অ্যালাইনমেন্ট মেনটেন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই বেডটা ইউজ করা হয়। আর কি, এই বেডটার দেখো 3টে পার্ট আছে, একটা লোয়ার পোর্শনে, একটা মিডল পোর্শন আর একটা আপার পোর্শনে। তাহলে এই বালকান ফ্রেমটা আরও হেল্প করে কি, এক্সটার্নাল যে রোটেশন লেগের, সেক্ষেত্রেও কিন্তু এটা প্রিভেন্ট করে। দেখো পা দুটো একদম কিন্তু স্ট্রেট ফুটবোর্ডের সাথে ফিক্স করা আছে, তার ফলে কি এক্সটার্নাল রোটেশনের কিন্তু কোনো চান্সই নেই, ঠিক আছে। এটাকে বলছে ব্র্যাডফোর্ড ফ্রেম। নেক্সট, হ্যান্ড রোল। এটা আমরা যে কেউ বানাতে পারি। সেটা কি, যে কোনো হাতে স্লাইটলি অ্যাবডাকশন করার জন্যে বা ফিঙ্গার ফ্লেক্স আমরা সেটা কতটা হচ্ছে, কত টাইটলি করতে পারছে সেটা দেখতে পাওয়ার জন্যও এটা করতে পারি, তার স্ট্রেংথ বাড়ানোর জন্য দেখতে পারি। এছাড়া কি, একটা যে কোনো হ্যান্ডকারচিপ বা ওয়াশক্লথ নিয়ে আমি রোল করে লেন্থ ওয়াইজ সেটাকে একটা টেপ দিয়ে সিকিউর করে পেশেন্টের হাতে দিয়ে প্র্যাকটিস করাতে পারি। আর এটা কোন দিকে থাকবে, পেশেন্টের পামার সাইডে থাকবে। ছবিটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। আর কি, হ্যান্ডরেলটা সবসময় ওই 4 থেকে 5 ইঞ্চেস যে রোল আছে এরকম সাইজেরই হবে এবং 2 to 3 ইঞ্চেস ডায়ামিটার হবে, ঠিক আছে, যাতে সে মানে স্ট্রংলি ধরতে পারে, গ্রিপ করতে পারে, ঠিক আছে। এটা আমাদের দেওয়ার উদ্দেশ্য কি, যাতে তার ফিস্টটা কতটা টাইট বা সে প্র্যাকটিসটা যাতে করতে পারে কোনো কিছু হোল্ড করা, সেটাই হচ্ছে এই হ্যান্ড রোলের পারপাস, ঠিক আছে। নেক্সট, হ্যান্ড রিস্ট স্প্লিন্টস। তোমরা এটা মোটামুটি দেখেছো সবাই, কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। যেমন এটা মোল্ডেড ফর দ্য পেশেন্ট টু মেনটেন প্রপার অ্যালাইনমেন্ট অফ দ্য থাম্ব, ফাইট অ্যাডাকশন অ্যান্ড রিস্ট ইন স্লাইড ডর্সিফ্লেকশন। দেখো যেমন অ্যাডাকশন করা আছে থাম্ব এবং রিস্টের যে মুভমেন্টটা দেখো একদম অ্যালাইনমেন্ট ওয়াইজ এটা ফোল্ড করা, তার ফলে কি হয়, আমাদের নর্মাল অ্যানাটমিক্যাল যে পজিশন সেটা মেনটেন করতে সুবিধা হয়। নেক্সট, স্যান্ড ব্যাগ। ছবিটা দেখে আশা করি বুঝতে পারছো, স্যান্ড মানে হচ্ছে বালি, বালির বস্তা। তাহলে সেক্ষেত্রে কি হয়, যে কোনো কটন কোনো ব্যাগ বা কটনের কোনো বা রাবারের ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, সেটাকে বালি ভর্তি করে একটা বডি কন্টিউর মেনটেন করা হয়, মোটামুটি এরকম ছবিটা হয় দেখতে, করে সেটাকে ইমোবিলাইজ কোনো এক্সট্রিমিটি বা স্পেসিফিক বডি অ্যালাইনমেন্ট আমি মেনটেন করতে চাই, সেক্ষেত্রে এটা দিয়ে সাপোর্ট দিলে আমরা কিন্তু সেই বডি অ্যালাইনমেন্ট মেনটেন করতে পারবো। এর ফলে কি হয়, পেশেন্টকে আমরা যেমন সাপোর্ট দিলাম তেমনি তার কমফোর্টটাও কিন্তু আসবে। তাহলে মোটামুটি পারপাস টু রিলিভ ডিসকমফোর্ট, টু সাপোর্ট বডি পার্ট, ইউজ টু ইমোবিলাইজ দ্য বডি পার্ট। কোনো বডি পার্ট হয়তো আমি মোবিলাইজ করতে চাই না, সেক্ষেত্রেও কিন্তু আমি স্যান্ডব্যাগ ইউজ করতে চাই। আর
ফ্র্যাকচার বোন থাকলে সেটা আমরা সাপোর্ট দেব, ঠিক আছে। নেক্সট সাইড রেলস আমরা অনেক পরীক্ষাও দিয়েছো, তোমরা জানো। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সাইড রেলসের ক্ষেত্রে সাইড রেলস আর বাস পজিশনড অ্যালং দ্য সাইডস অফ দ্য লেন্থ অফ দ্য বেড, মানে বেডের সাইডে যে রেলগুলো থাকে তাকেই বলা হচ্ছে সাইড রেল। এর ফলে আমরা স্পেশালি ফল ইনজুরি প্রিভেন্ট করতে পারি। এছাড়া কি পেশেন্ট সিকিওর ফিল করে, পেশেন্টকে নিজে নিজে সে উঠে বসতে পারে এটা ধরে, এইগুলো মোটামুটি সাইড রেলের ফাংশন, ঠিক আছে। এয়ার অ্যান্ড ওয়াটার ম্যাট্রেস, তাহলে ম্যাট্রেসের ভেতর এয়ার থাকবে বা ওয়াটার থাকবে, ঠিক আছে। তাহলে সেগুলো কি, সাধারণত ভেরি থিন, ওবেস অ্যান্ড দোজ হু আর প্রন টু বেড সোর, তাদের ক্ষেত্রে এই এয়ার অ্যান্ড ওয়াটার ম্যাট্রেস আমরা ইউজ করব। এর মেন প্রিন্সিপাল কি, যে বনি প্রমিনেন্সগুলো আছে সেইগুলোকে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করলে কি হবে, তাহলে আমার বেশি প্রেশার পড়বে না এবং বেডসোর হওয়ার বা প্রেশার শোর হওয়ার চান্সটা কমে যাবে। তাহলে মোটামুটি পারপাস কি, সার্কুলেশন ইমপ্রুভ করব, পেশেন্টকে কমফোর্ট দেব, প্রেশার শোর প্রিভেন্ট করব। আর কি, ভেরি ওবেস যারা তাদের ক্ষেত্রে আমরা ক্রনিক বেড রিডেন কন্ডিশনে যে স্কিন কমপ্লিকেশন হতে পারে সেটাও প্রিভেন্ট করতে পারবো। তাহলে দেখো, এটা হচ্ছে এয়ার ম্যাট্রেস। এয়ার মানে এই যে বলের মতো উঁচু হয়ে আছে, এগুলো অল্টারনেটলি কন্টিনিউয়াসলি, যেহেতু এটা একটা ইলেকট্রিক ম্যাট্রেস, কন্টিনিউয়াসলি আপস অ্যান্ড ডাউনস হতে থাকে। তাহলে কি, একটা জায়গায় প্রেশার পড়ছে আর একটা জায়গায় প্রেশার পড়ছে না, এভাবে কি হয়, সার্কুলেশন বাড়তে থাকে, সার্কুলেশনটা ভালো হতে থাকে। নেক্সট ওয়াটার ম্যাট্রেস, এটার মধ্যে কী থাকে, জল ভরা থাকে, ঠিক আছে। যেখানে প্রেশার পড়বে সেখানে জলটা সরে যাবে, পেশেন্ট সরলেই সরে যাবে। পেশেন্টকে তুমি 2 আওয়ারলি যখন পশ্চার চেঞ্জ করবে তখন জলের জন্য একটা ফ্লো চলতে থাকে, তো সেজন্য একটা মানে তার সার্কুলেশনও ভালো থাকে। নেক্সট রাবার অ্যান্ড কটন রিংস। রাবার অ্যান্ড কটন রিংস বলতে বলা হচ্ছে এখানে যে রিংসটাকে কি করা হয়, ইউজ করা হয় পেশেন্টের প্রেশার পয়েন্টে, যেমন এলবো, হিল, স্যাক্রাল এরিয়া। তাহলে যেগুলো বনি প্রমিনেন্স শরীরের, সেক্ষেত্রে আমরা এই রাবার অ্যান্ড কটন রিংগুলো ইউজ করতে পারি। তাহলে পারপাস দেখো বুঝেই গেছি আমরা, যে পেশেন্টের যে বেড সোর বা প্রেশার সোর হওয়ার চান্স, সেটা আমরা যদি রাবার অ্যান্ড কটন রিং দিই তাহলে কিন্তু সেই চান্সটা আমরা দূর করতে পারবো। এছাড়া বনি প্রমিনেন্সকে আমরা সাপোর্ট দিতে পারছি, দেখো এখানে সেটাই লেখা আছে যে প্রিভেন্ট বেড সোর অ্যান্ড ডিরেক্ট প্রেশার যে বনি প্রমিনেন্সের উপর পড়ছে সেটা প্রিভেন্ট করছি, সার্কুলেশন ইমপ্রুভ করছে। এছাড়া হিমোরয়েডেক্টমি হলে পেশেন্ট যখন ওই সিজ বাথ নেয় তখনও কিন্তু আমরা এই রাবার রিং বা কটন রিং দিয়ে ওই জায়গাটা সাপোর্ট দিতে পারছি, প্লাস সিজ বাথ দিতে গেলে কাজে লাগে এক্ষেত্রে রাবার রিং বা কটন রিং। সেক্ষেত্রে পেশেন্ট যখন ওই সিজ বাথ নেয় তাহলে পাত্রটায় যখন বসবে তাহলে সে হিটটা অতটা বেশি পাবে না, প্লাস যখন একটা বেডে শুয়ে থাকবে তখনও কিন্তু ওই কটন রিংয়ের উপর যদি সে প্লেস করা যায় তাকে, তাহলেও কিন্তু জায়গাটা এয়ার সার্কুলেশন হবে এবং ড্রাই হতে হেল্প হবে। ছবিটা দেখো, একটা রাবার রিং আর একটা কটন রিং, মানে রিংটাকে যখন কটন দিয়ে তৈরি করা হচ্ছে। এবার আসছি এয়ার কুশন। এয়ার কুশনও মোটামুটি সেই সেম জিনিসই। এক্ষেত্রে কি করা হচ্ছে, বডি পার্টটাকে প্রেশার থেকে কিছু কিছু পার্টকে প্রেশার থেকে রিলিফ দেওয়ার জন্য, প্রেশার প্রিভেন্ট করার জন্য আমরা এয়ার কুশনটা ইউজ করছি। এটাও কিন্তু ডিরেক্টলি কখনো আমরা স্কিনে দেব না, কেন, এটাকে সবসময় একটা কাপড় দিয়ে কাভার করে দেব, তার ফলে কি স্কিন কন্ট্যাক্টে যাতে ইরিটেশন না হয় বা রাব হয়ে ফ্রিকশন না হয় সেজন্যে। এছাড়া কি সবসময় এটা ইনফ্লেটেড থাকবে, মানে ফুলে থাকবে, যদি এয়ারটা না থাকে তাহলে কিন্তু কাজ করবে না, মানে আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা আমরা ফুলফিল করতে পারবো না। আর সবসময় এই রাউন্ড শেপটাই হবে, এটা রাবারের তৈরি। আর পারপাস কি, সেই সেম জিনিস, সার্টেন বডি পার্টকে প্রেশার থেকে রিলিফ করছে আর পেশেন্টের কমফোর্ট দিচ্ছে। বেড ব্লকস মানে কি, এটা হচ্ছে একটা বেডের যে লেগের দিকটা থাকে সেক্ষেত্রে কি হয়, এগুলো আমরা ইউজ করতে পারি।
মানে আমার হয়তো পেশেন্ট শকে গেছে বা পেশেন্টের লাম্বার পাংচার প্রসিডিওর করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো পায়ের দিকটা উঁচু করতে হবে, সেক্ষেত্রে আমরা এগুলো দিয়ে আমরা ব্লক দিতে পারি। বা অপারেশন থেকে পেশেন্ট এসছে, সেক্ষেত্রে প্রেশারটা হয়তো কম বা ফল করে গেছে, তখন কিন্তু মাথার দিকে আমাদের সার্কুলেশন বাড়ানোর জন্য আমরা এই বেড ব্লকস বা ফুড যে ব্লকগুলো সেগুলো ইউজ করতে পারি। এই দেখো এক্সাম্পল কী আছে, সার্জিক্যাল শক, ট্রাকশন, পশ্চারাল ড্রেনেজ এক্সেট্রা। আর কি, এটা সাধারণত আন্ডার দ্য হেড অফ দ্য বেড টু প্রমোট ড্রেনেজ অ্যান্ড ইমপ্রুভ সেরিব্রাল সার্কুলেশন। তাহলে মাথার দিকে দিচ্ছি, আবার দেখো আমরা পায়ের দিকেও দিচ্ছি, আমরা যে কোনো বেডে ইউজ করতে পারছি। তাহলে শক, কোনো হেমারেজ অ্যারেস্ট করার জন্যে, ইনমার্টকে রিটেনশন করানোর জন্য আমাদের কিন্তু পায়ের দিকের বেডটার পায়ের দিকটাই উঁচু করতে হচ্ছে। যেমন স্পাইনাল অ্যানাস্থেশিয়া বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যদি আমরা পরীক্ষার জন্য পাঠাই বা লাম্বার পাংচার প্রসিডিওর করা হয় সেক্ষেত্রে। ছবিটা দেখো, আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট থাই রোল। থাই রোলস মানে বলা হচ্ছে এক্ষেত্রে একটা শিট নেওয়া হয়, ঠিক আছে, নিয়ে ওটাকে ফোল্ড করে মোটামুটি ওই 23 ফিট মতন একটা ডিজায়ার্ড লেন্থে এটাকে রোল করা হয়, করে এবার হিপ থেকে থাই পর্যন্ত টোটালি রোটেট যাতে না করে সেটাকে র্যাপ করা হয়, র্যাপ করে বডির অ্যালাইনমেন্ট মেনটেন করে। এগুলো কোন কেসের ক্ষেত্রে করা হয়, মানে প্যারালিসিস, ফ্র্যাকচার ফিমার বা হিপ সার্জারি, সেক্ষেত্রে এই শিটটা ইউজ করা হয়। এক্ষেত্রে রোল করে নেওয়া হয় এবং একটা পার্ট আন্ডার দ্য হিপ থাকে, আর একটা পার্ট সুন্দর করে বেডের সাইডে টাক করে দেওয়া হয় যাতে সে খুলে ফেলতে না পারে এবং সেটা ফিক্স থাকে, যাতে পেশেন্টে ফিক্স একটা পজিশন মেনটেন করতে পারে। ছবিটা দেখলে আশা করি ক্লিয়ার হবে। দেখো পুরোটা কিন্তু ফিক্স করা আছে শিটটা বেডের সঙ্গে টাই আপ করে, ঠিক আছে। মোটামুটি এগুলো আমাদের কমফোর্ট ডিভাইসের মধ্যে পড়ছে। একটুখানি করে পারলে একটু দুবার পড়ে নাও, বইতে হয়তো এতগুলো পাবে না ডিটেলসে, ওই জন্য একটু আমি বেশি ডিটেলসই দিয়ে ফেলেছি। জাস্ট একবার পড়ে নাও, তাহলে দেখবে মোটামুটি আইডিয়া হয়ে যাবে। এগুলো কিন্তু ওয়ার্ডে লাগবে তোমাদের, তখন আর বলতে পারবে না যে এটা চিনি না ওটা চিনি। এগুলো বেসিক জিনিস একটা হসপিটালে কাজ করতে গেলে, ঠিক আছে। বাই।